প্রিয় দর্শক, বিস্তারিত খবরের প্রথমেই দেখে নেব আজকের 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। রেশন কি আর মিলবে না? জনতার টেনশনের মাঝে গণবন্টন নিয়ে মুখ খুললেন খাদ্যমন্ত্রী। 12 বছরের প্রতিবাদী শিশুকেও মারধর পুলিশের, ভিডিও পোস্ট করে ক্ষমা চান মোদি। দাবি সিজেপি এর প্রতিষ্ঠাতা দীপকের। জঙ্গিদের আস্তানা ভাড়াবাড়ি লুকিয়ে থাকতে পারে হামিমরা, দুর্গাপুরের বহু টাওয়ার আবাসনের সতর্কতা। 1 আগস্ট অন্নপূর্ণা 3000 টাকা পাননি তো? কেন পেলেন না জানেন? কবে আসবে অ্যাকাউন্টে? বাদ যাচ্ছে কাদের নাম? সব প্রশ্নের উত্তর জানুন। মন্দির বাজারে ভয়াবহ বাস দুর্ঘটনা, উল্টে গেল যাত্রী বোঝাই বাস, প্রাণ গেল কন্ডাক্টরের, আহত একাধিক। কবে থেকে যুবশক্তির আবেদন শুরু? চলেই এলো বড় আপডেট। আবেদনের জন্য কি কি নথি প্রয়োজন জানেন? এবার মমতার হাত ছাড়ছেন রাজ্যের আরও এক প্রাক্তন মন্ত্রী। এনসিপিআই সাংসদ সঙ্গে সাক্ষাৎ নিয়ে জল্পনা। সিলিং থেকে ঝুলছে বাবার দেহ, দেখে ভিডিও কল করলো পুত্র। সাহায্যের জন্য চিৎকার স্ত্রী, তদন্তের দাবি পরিবারের। অসমের বন্যায় বাড়ল মৃতের সংখ্যা, ঘরছাড়া এখনো অনেক। জল নামলেও আতঙ্কে প্রহর গুনছেন বাসিন্দারা। 60,000 টাকা বেতনে কিভাবে পড়াশোনার খরচ জোগাতেন দীপকের বাবা? তদন্তের দাবি আরটিআই কর্মীর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবর নিয়ে। 2 চাকার গাড়ি, এমনকি ফ্রিজ থাকলেও বন্ধ হয়ে যাবে রেশন। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে জোর গুঞ্জন, নেটিজেনদের টেনশন। এ নিয়ে আলোচনাকে স্রেফ ভাঁওতাবাজি ও গুজব বলে জানালেন রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগের মন্ত্রী অশোক কীর্তনিয়া। শনিবার আচমকাই তিনি জঙ্গলমহল পুরুলিয়া সারপ্রাইজ ভিজিট করেন। সেখানে জানান কারা গণবন্টনের সুবিধা পাবেন সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। খুব শীঘ্রই দপ্তর থেকে এসওপি বার করবে। যেসব কথা বলা হচ্ছে তা ভাঁওতাবাজি, গুজব, সেই সঙ্গে সরকারকে বদনাম করার চেষ্টা। তবে যারা সরকারি পদে চাকরি করেন তাদের প্রতি খাদ্যমন্ত্রীর আহ্বান, যেমনভাবে অবস্থাপন্ন মানুষজন গ্যাসের ভর্তুকি থেকে বেরিয়ে গিয়েছেন, তেমনি সরকারি চাকরি করেন এমন মানুষজনকে দেশ রাজ্য উন্নয়নের স্বার্থে রেশন ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এমনকি আচমকা পরিদর্শনে পুরুলিয়া শহরে পুরুলিয়া 1 ব্লকের জন্য খাদ্য পরিবেশক পিডি ঝুনঝুনওয়ালা এমআর ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে রেশনের চাল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন খাদ্যমন্ত্রী। সেই চালের নমুনা সংগ্রহ করে তার মান পরীক্ষা বা কোয়ালিটি টেস্টের জন্য পাঠান। যতদিন না রিপোর্ট আসবে এই চাল সরবরাহ না করার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী। বিগত সরকারের আমলে ধানের প্রক্রিয়াকরণে যারা অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিলেন তারাও আইনের আওতায় আসবেন বলে এদিন সাফ জানিয়ে দেন তিনি। ইতিমধ্যেই উত্তর 24 পরগনা ও বর্ধমানের খাদ্যশস্যের মান কেমন তা ঘুরে দেখার পর শুক্রবার রাতে তিনি পুরুলিয়া আসেন। রবিবার তার সারপ্রাইজ ভিজিট রয়েছে বীরভূমে। শুধু পরিবেশক বা রেশন ডিলারের কাছে গিয়ে রেশনের চাল গমের গুণগত মান নয়, কর্মী ও আদিবাসী অধ্যুষিত অঞ্চল গ্রামগুলোতে একেবারে ঘরে ঘরে গিয়ে চাল গমের নমুনা দেখেন। তারাই খাদ্যমন্ত্রীকে জানান চাল ও গমের মান ভীষণই ভালো। তিনি বলেন এখন চাল বেশ ভালো। আগে আটা খাওয়া যেত না, হাঁস মুরগিকে খাইয়ে দিতে হতো। এখন যে গম পাচ্ছি তার গুণগত মান সঠিক খেতে পারা যাচ্ছে। একাধিক রেশন ডিলারের কাছে গিয়ে তিনি যেভাবে বেনিয়ম সেভাবে কোথাও দেখেননি। তবে পুরুলিয়া শহরের পুরুলিয়া 1 ব্লকের জন্য পিডি ঝুনঝুনওয়ালার গোডাউনে রেশনের চাল দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। মন্ত্রী বলেন চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাতে বলেছি। যতদিন না পরীক্ষার রিপোর্ট আসছে ততদিন ওই চাল সরবরাহ বন্ধ থাকবে। এদিন বিভিন্ন রেশন ডিলারদের কাছে গিয়ে মন্ত্রী স্পষ্টভাবে জানান রেশন পণ্য নিম্নমানের হলে তা নেবেন না, ফেরত দিয়ে দেবেন। পড়ুয়াদের ক্ষমা করে দেওয়ার বার্তা দিয়ে শুক্রবার রাতেই সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে ফের কটাক্ষ করলেন ককরোচ জনতা পার্টি সিজেপি এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শনিবার রাতে সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে দীপকে অভিযোগ করেন যে ছাত্র বিক্ষোভের সময় 12 বছরের প্রতিবাদীকেও মারধর করেছে পুলিশ। তার আরও অভিযোগ যে মহিলাদের গোপনাঙ্গে আঘাত করা হয়েছে। এই সূত্রেই ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলেছেন তিনি। ভিডিও বার্তায় দীপকে বলেন গতকাল আমরা দেখলাম মোদিজি বলছেন তিনি ছোটদের ক্ষমা করে দিয়েছেন। আমার ধারণা উনি আজ আরও একটা ভিডিও পোস্ট করবেন, সেখানে তিনি গত 20 জুলাই লাঠিচার্জ করার জন্য ক্ষমা চাইবেন। একই সঙ্গে সিজেপি এর প্রতিষ্ঠাতা 12 বছরের শিশুর মাথায় মেরেছে পুলিশ বলছেন তিনি। মেয়েদের কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে এমনও অভিযোগ তুলছেন তিনি। এমনকি তাদের গোপনাঙ্গেও আঘাত করেছে পুলিশ, তেমনটাও অভিযোগ তুলছেন সিজেপি এর প্রতিষ্ঠাতা। তাই আমি চাই মোদি পুলিশ নিরীপণের সম্মুখীন হওয়ায় মহিলাদের কাছে ক্ষমা চান, দাবি রেখেছেন অভিজিৎ চিপকে। নেট কেলেঙ্কারির প্রতিবাদে দিল্লি সহ দেশজুড়ে বিক্ষোভের আবহে 1 সপ্তাহে 5 বার সমাজ মাধ্যমে ভিডিও প্রকাশ করেছেন মোদি। সেখানেই পড়ুয়াদের বিভিন্ন বার্তা দিয়েছেন। শুক্রবার রাতে তেমনই এক রিল পোস্ট করেন মোদি। বিক্ষোভের কথাবার্তা বলছেন, তাদের তিনি ক্ষমা করেছেন। মোদির ওই ভিডিও বার্তার পরেই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তোপ দেখেছিলেন দীপকে। তিনি বলেন শুধু কি রিলেই ক্ষমা করবেন নাকি মামলাও প্রত্যাহার করবেন? মামলা প্রত্যাহার নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেন্দ্রীয় সরকার ককরোচদের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। সেই রায়কে তুলে ধরে কেন্দ্র জানিয়েছেন যাদের বিরুদ্ধে অতীতে অপরাধের মামলা ছিল তাদের ছাড় নয়। সিজেপি তা মানতে নারাজ। তারা জানিয়েছে প্রয়োজনে আবার আন্দোলন শুরু করবে। সেই আবহে প্রধানমন্ত্রীকে আরও একবার কটাক্ষ করলেন দীপকে।
দুর্গাপুরের অন্যতম বৃহৎ আবাসন তপবন সিটি কাকসার এই বহুতল আবাসনে রয়েছে বহু টাওয়ার, হাজার হাজার মানুষের বাস। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ কর্মসূত্রে পরিবার পরিজন নিয়ে এখানেই থাকেন। প্রতিনিয়ত অচেনা ব্যক্তিরা এখানে আসেন। জঙ্গিদের আস্তানা, ভাড়াবাড়ি, একের পর এক ঘটনায় সেটাই কার্যত প্রমাণিত। সেখানে বসেই নাশকতার নীল নকশা তৈরি করছে তারা। মুখ্যমন্ত্রী থেকে ভিভিআইপিদের টার্গেট করছে, জাল বিস্তার করছে জঙ্গি সংগঠনের। তা সেই জেইস জঙ্গি হামিম মণ্ডল কিংবা সম্প্রতি নিউ টাউনের ভাড়াবাড়িতে বিস্ফোরণ। হামিমকে আবারও বর্ধমানের রেনেসা দুর্গাপুরের মেন গেট সংলগ্ন এলাকার ভাড়াবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেই বিষয়ে দুর্গাপুরবাসীকে সতর্ক করলেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরের অন্যতম বৃহৎ আবাসন তপবন সিটি কাকসার এই বহুতল আবাসনে রয়েছে বহু টাওয়ার, হাজার হাজার মানুষের বাস। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ কর্মসূত্রে পরিবার পরিজন নিয়ে এখানেই থাকেন। প্রতিনিয়ত অচেনা ব্যক্তিরা এখানে আসেন। কয়েক বছর আগে কয়লা ব্যবসায়ী রাজু ঝা ঘটনায় এক অভিযুক্তকে আবাসন থেকেই গ্রেপ্তার করা হয়েছিল। পাশের জেলাতেই জঙ্গি গ্রেপ্তার হতেই এই আবাসন নিয়ে সতর্ক হয়েছে প্রশাসন। তবে নাগরিকদের সচেতনতা প্রধান ধাপ। সেই লক্ষ্যেই দুর্গাপুরের তপবন সিটির বাসিন্দাদের বিধায়ক চন্দ্রশেখর বললেন, কেউ ফ্ল্যাট ভাড়া দিলে ভাড়াটিয়ার আধার, ভোটার সহ প্রয়োজনীয় নথির কপি স্থানীয় থানার কাছে জমা দিন। পাশাপাশি কোনো সন্দেহভাজন ব্যক্তি বা কার্যকলাপ নজরে এলে তা প্রশাসনকে জানান। 2024 সালে এই কাকসা থেকেই বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ছাত্র 5 জনকে গ্রেপ্তার করেছিল এসটিএফ। সন্দেহ ছিল তারা ইসলামিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। পূর্ব বর্ধমানের রেনেসা হাউজিংয়ের ভাড়াবাড়ি থেকে হামিম গ্রেপ্তার হতেই দুর্গাপুরের আবাসনগুলি নিয়ে সতর্ক প্রশাসন। তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ উঠেছে, তার তদন্ত চলছে। অগস্টের প্রথম দিনেই অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা আসবে, এমনই আশায় বসেছিলেন বাংলার লক্ষ লক্ষ মহিলা। সোশ্যাল মিডিয়ায় বহু পোস্ট দেখা দিয়েছে এই বিষয়ে। সেখানে বেশিরভাগ মহিলাই সমাজ মাধ্যমে জানতে চেয়েছেন যোজনার 3000 টাকা কারোর অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা। কিন্তু প্রায় সকলেই একে অপরের উত্তর জানিয়েছেন এদিন তারা কেউই টাকা পাননি। তবে অবশ্যই চিন্তার কিছু নয়। সূত্রের খবর যে নতুন সপ্তাহের শুরুতেই সম্ভবত টাকা পেতে পারেন যোগ্য মহিলারা। তবে কেউই যে টাকা পাননি এমন নাও হতে পারে। সূত্রের খবর 1 অগস্ট হয়তো খুব কম সংখ্যক মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। তবে ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ চলছে ঝড়ের গতিতে। সরকারি কর্মীরা দিনরাত এক করে তথ্য যাচাই করে চলেছেন যাতে যত দ্রুত সম্ভব যোগ্য মহিলাদের টাকা দেওয়া সম্ভব নয়। তাই সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত টাকা পাওয়ার কিছুদিন দেরি হতে পারে। ভেরিফিকেশনের কাজ শেষ হলেই পর্যায়ক্রমে যোগ্য আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। আগে টাকা পেলেও ভেরিফিকেশন হচ্ছে। সূত্রের খবর যে মহিলারা ইতিমধ্যে অন্তত একবার 3000 টাকা পেয়েছেন তাদের তথ্য চেয়ে পাঠানো হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য তালাশ করছেন সরকারি কর্মীরা ফের পর্যালোচনার জন্য। সেক্ষেত্রে সেই যাচাইয়ের পরে যোগ্য হিসেবে আপনি প্রমাণিত হলে তবেই আপনার নাম থাকবে তালিকায়, না হলে আপনি আর কোনোদিনও টাকা পাবেন না। জানা গিয়েছে যাদের আবেদন অনুমোদিত হয়েছে এবং সমস্ত নথি যাচাই সম্পূর্ণ হয়েছে শুধু তারাই অগস্ট মাসের টাকা পাবেন। 1 আগস্টে যে সকলের টাকা ঢুকবে এবারে সেটা হওয়ার তেমন সম্ভাবনা নেই গত 2 কিস্তির মতো। কারণ যারা যেদিন ভেরিফিকেশনের কাজ সম্পন্ন হবে তার টাকা তারপরেই পাওয়ার সম্ভাবনা। তাই 1 আগস্ট টাকা না পেলে আশঙ্কার কিছু নেই। অনেক আবেদনকারীর নথিও এখনও পর্যন্ত যাচাইয়ের পর্যায়ে রয়েছে। তবে যদি কোনো প্রয়োজন থাকে, কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে, তাহলে সরাসরি সমাজ কল্যাণ দপ্তরের হেল্পলাইন 1800-345-5505 নম্বরে যোগাযোগ করা যেতে পারে। সেক্ষেত্রে সমাধান মিলবে সহজে, অথবা কোনো সংশয় থাকলে সেটাও মিটে যাবে। তবে আপনার আবেদনের এই মুহূর্তে কি স্ট্যাটাস তা এখন আর জানতে পারছেন না উপভোক্তারা। 1 আগস্ট সকাল থেকে রাজ্যে সোশ্যাল সিকিউরিটি পোর্টালে লগ ইন করলে দেখা দুটি নয়, দেখা যাচ্ছে একটি উইন্ডো। আগে একটা উপভোক্তাদের আবেদন প্রক্রিয়া দেখার উইন্ডো, একটা সরকারি কাজের উইন্ডো। এখন শুধুমাত্র সরকারি কাজের উইন্ডো ব্যবহার করতে পারছেন সরকারি আধিকারিকরা। আর উপভোক্তারা আবেদন করা থেকে স্ট্যাটাস নজর রাখতে লগ ইন করতে অন্য উইন্ডোতে। 1 আগস্ট অর্থাৎ আজ শনিবার সকাল থেকেই উপভোক্তা মহিলাদের লগ ইনের উইন্ডোটি তুলে নেওয়া হয়েছে। সাত সকালে মন্দির বাজারে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত এক, আহত একাধিক। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাস কন্ডাক্টরের, জখম একাধিক। মন্দির বাজারের গাববেড়িয়া মোড়ের দুর্ঘটনায় শিউরে উঠেছেন অনেকেই। দুর্ঘটনার জেরে রামগঙ্গা রোডে কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়, যার পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সরিয়ে নিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালে 89 রুটের বাস হোলাইট থেকে লক্ষ্মীকান্তপুরের দিকে আসার পথে বেহাল রাস্তার জেরে একটি দুধের পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে যাত্রী বোঝাই বাসটি উল্টে যায়। ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হয়। এরই মধ্যে ঘটনাস্থলে মৃত্যু হয় বাস কন্ডাক্টর খোকন সর্দারের, বয়স 57। বাস সংগঠন ও স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার জন্য বেহাল রাস্তার দ্রুত মেরামত, অবৈধ যান বন্ধের দাবি তুলেছেন। এ নিয়ে এই রুট নিয়ে যাতায়াতকারী বাস সংগঠনের সম্পাদক অস্তিক প্রামাণিক জানান, আমরা খুবই মর্মাহত যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে। প্রশাসনের কাছে দাবি করছি এই রাস্তা তাড়াতাড়ি মেরামত করা হোক এবং অবৈধ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। বারবার প্রশাসনের কাছে জানিয়েও কোনো কাজ হয়নি বলেই দাবি সংগঠনগুলির। এই ঘটনার পর মন্দিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যবস্থা চলছে পুলিশের তরফে। অন্যদিকে শনিবার সকালে বড়নগর ঘটে গেল এমনই মর্মান্তিক পথ দুর্ঘটনা।
বরানগরের অনন্যা সিনেমা হল সংলগ্ন বিটি রোডে এই দুর্ঘটনায় প্রাণ হারায় খালসা মডেল স্কুলের 2 পড়ুয়া। এই ঘটনায় গুরুতর আহত স্কুলের 2 পড়ুয়া। ঘটনায় গুরুতর আহত তার বাবা, তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর 2 মাস বাংলার কর্মহীন শিক্ষিত যুবক যুবতীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে শীঘ্রই। এবার যুবশক্তি ভরসা কার্ডের আবেদন প্রক্রিয়া নিয়েও বড় আপডেট চলে এলো। চলতি বাজেটেই রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছিলেন রাজ্যের কর্মহীন যুবক যুবতীরা মাসে মাসে 3,000 ও 2,000 টাকা পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ঘোষণা করেছেন আগামী অক্টোবর মাস থেকে শুরু হতে চলেছে ভরসা কর্মসূচি। এই প্রকল্পের অধীনে গ্র্যাজুয়েট কর্মহীন যুবক যুবতীরা 3,000 টাকা পাবেন। নন গ্র্যাজুয়েট কর্মহীন যুবক যুবতীরা মাসিক 2,000 টাকা ভাতা পাবেন। যুবশক্তি ভরসা কার্ডে আবেদনের জন্য ইতিমধ্যেই রাজ্য যুবক যুবতীরা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। প্রয়োজনীয় নথিপত্র আগে থেকেই কাছে রেখেছেন তারা। যুবশক্তি ভরসা কার্ডে আবেদনের জন্য কী কী নথিপত্র প্রয়োজন, যদিও সরকারের তরফে এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে ঘোষণা করা হয়নি, কিন্তু সূত্রের খবর যুবশক্তি ভরসা কার্ডে আবেদনের জন্য রাজ্যের কর্মহীন যুবক যুবতীদের ছবি, ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেল, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র প্রয়োজন হতে পারে। পাশাপাশি গ্র্যাজুয়েট কর্মহীন যুবক যুবতীদের অরিজিনাল প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট জমা দিতে হবে, তবেই মাসে মাসে 3,000 টাকা পাবেন। জানেন কি, যুবশক্তি ভরসা কার্ডে আবেদনের জন্য 4টি শর্ত বাধ্যতামূলকভাবে মানতেই হবে। এই 4টি শর্ত পূরণ না হলে ফর্ম জমা করে দিলেও মাসিক 3,000 টাকা পাবেন না। কি কি শর্ত? সরকারি নিয়ম অনুযায়ী যুবশক্তি ভরসা কার্ডের সুবিধা পেতে হলে অবশ্যই কর্মহীন যুবক যুবতীদের পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে, 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। বয়সসীমার মধ্যেই কর্মহীন যুবক যুবতীরা এই প্রকল্পের ভাতা পাবেন। তৃতীয়ত, আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস হওয়া বাধ্যতামূলক। চতুর্থত, আবেদনকারীকে সম্পূর্ণভাবে কর্মহীন হতে হবে। কবে থেকে আবেদন শুরু হবে? সরকারের তরফে ভরসা কর্মসূচির আবেদনের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। সূত্রের খবর আগামী সেপ্টেম্বর মাস থেকে যুবশক্তি ভরসা কার্ডের আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছেন তৃণমূলের অনেকেই। কেউ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েছেন। দলের 20 জন সাংসদ যোগ দিয়েছেন এনসিপিআইতে। শিবির বদলুদের মধ্যেই বেশ কয়েকজন প্রাক্তন মন্ত্রীও রয়েছেন। এই আবহে তৃণমূল আমলের আরও এক মন্ত্রী মমতার সঙ্গ ত্যাগ করতে পারেন বলেই জল্পনা ছড়িয়েছে। তিনি হলেন শ্যামপুকুরের প্রাক্তন বিধায়ক শশী পাঁজা। জল্পনার সূত্রপাত হয় শনিবার। ওই দিন মমতার বাড়ি থেকে মাত্র 800 মিটার দূরে কাকলি ঘোষ দস্তিদারের ফার্টিলিটি ক্লিনিকে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী। কাকলির তৃণমূলের বিদ্রোহী 20 সাংসদের মধ্যে অন্যতম, যিনি এনসিপিআইতে যোগ দিয়েছেন। এই 20 জন সাংসদ আর কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন শাসক জোট এনডিএর শরিকও বটে। কয়েকদিন আগে এনডিএর বৈঠকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই সারিতে বসতে দেখা গিয়েছিল এনসিপিআই এর সংসদীয় দলের মুখ্য সচেতক কাকলিকে। স্বাভাবিকভাবে সেই কাকলির সঙ্গে শশীর সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তৃণমূল ছাড়াও দুজনের মধ্যে আরও একটি যোগসূত্র রয়েছে, তাহলে শশী এবং কাকলি দুজনেই চিকিৎসক, অবশ্য কেউই আর ডাক্তারি করেন না। শনিবার কাকলি ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে শশী যখন যান তখন সেখানে কাকলিও ছিলেন। ক্লিনিকে যাওয়ার কারণ হিসেবে শশী জানান তিনি এমনিই গিয়েছিলেন। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে এই ঘটনাকে নিছক এমনি বলে মনে করছেন না অনেকেই। প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই ক্লিনিকে প্রায় ঘণ্টা দুয়েক বৈঠক হয় দুই নেত্রীর। জল্পনা উস্কে দিয়ে রবিবার সকালেই সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন কাকলির পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। সেখানে তিনি লেখেন, শশী পাঁজা খুব শীঘ্রই তৃণমূল ছাড়তে চলেছেন। প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে শ্যামপুকুর কেন্দ্রে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর কাছে 14,633 ভোটে হেরে যান 3 বারের বিধায়ক শশী। শশীর কন্যা পূজা পাঁজা কলকাতার পুরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন। এই ওয়ার্ডটি শ্যামপুকুর বিধানসভা এলাকার অন্তর্ভুক্ত। ভোটের পর শশীকে সেভাবে প্রকাশ্যে দেখা না গেলেও পূজা 21শে জুলাই কালীঘাট তৃণমূলের সমাবেশে উপস্থিত ছিলেন, যা দেখে অনেকেই মনে করেছেন শশী মমতার সঙ্গেই রয়েছেন। তবে শশী কাকলির সাক্ষাৎ নতুন জল্পনার ক্ষেত্র প্রস্তুত করল বলেই মনে করা হচ্ছে।